নমস্কার, আমি তরুণ ঘোষ। একটু গলাটা আমার ধরা ধরা লাগতে পারে, কারণ ভেতরে ভেতরে একটা জ্বর হয়েছে। এখন খুব বেশি নয়, তবে শরীরটা একটু খারাপ, গলাটার জন্য বসা হতে পারে, একটু মাফ করে দেবেন। আচ্ছা, গতকালকে তো আমরা যেটা আলোচনা করেছি, 3 দিক দিয়ে ভারত একটা ঘিরছে। এখন তার পরের অবস্থা কি? ডেভেলপ তো করেছে গভর্নমেন্ট, তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো বসে নেই। জানেন, অমিত শাহ, মোদিজি, জয়শঙ্করজি, অজিত দোভাল, এরা সবাই জানেন যে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এখন বাংলাদেশের ভেতরে ভেতরে অগ্নিগর্ভ পরিস্থিতি। যে সমস্ত হিন্দুরা, খ্রিস্টান, তারপরে তো বৌদ্ধ যারা রয়েছে, তারা দলে দলে একদম বসিরহাট থেকে হিলি সীমান্ত পর্যন্ত যতগুলো সীমান্ত পারাপারের জায়গা আছে, সেখানে এসে হাজারে হাজারে মানুষ জড়ো হচ্ছে। জড়ো হয়ে তারা বলছেন আমাদের ভারতে আশ্রয় দিতে হবে, না হলে পরে আমাদের মৃত্যু ছাড়া অন্য গতি নেই। এখন এই সমস্যাটা সমাধান করতে হবে। এই দীর্ঘদিন ধরে এই ক্যাচর মেচর তো চলতে পারে না। যাই হোক, সে কথায় পরে আসবো। আর একটা কথা বলে রেখে দিই, কালকে 9 তারিখ ছিল। কালকে ডক্টর জয়শঙ্কর কিন্তু পৌঁছেছেন মালদ্বীপ। কালকে দুপুরে যাওয়ার কথা ছিল। কালকে এই সমস্ত কাণ্ড হওয়ার জন্য তার দেরি হয়ে গেছে। স্পেশাল ফ্লাইট নিয়ে তিনি সন্ধ্যেবেলাতে গিয়ে পৌঁছেছেন। আজকে সমস্ত মিটিং ফিটিং হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর সঙ্গে। তারপরে কি ডেভেলপ করে, সেরকম কিছু হলে পরে আমি জানাবো খুনি, সে খবরে আমি পরে আসছি। এখন যেটা চারদিকে যে কাগজগুলো, সবকটা কাগজ তো দেওয়া যাবে না, আমি একটা কাগজে দিচ্ছি। সেটা হচ্ছে আনন্দবাজার যা লিখেছে অনলাইন, মাফ করবেন। ভারতে আসতে চেয়ে জয় শ্রীরাম ধ্বনি বাংলাদেশের শরণার্থীদের, শীতলকুচিতে আটকালো বিএসএফ। এই একটা শীতলকুচি বলছে, কিন্তু আসলে হচ্ছে গিয়ে সর্বত্র হাজারে হাজারে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় চেয়ে সীমান্তে জড়ো হচ্ছেন শয়ে শয়ে মানুষ। সকলেই ভারতে আশ্রয় চান, তাদের সীমান্তেই আটকে দিয়েছে বিএসএফ। তবে 0 পয়েন্টে দাঁড়িয়ে থাকেন ওই শরণার্থীরা। কেউ কেউ আওয়ামী লীগ নাম দিয়ে স্লোগান দিতে শুরু করেন, কেউ আবার জয় শ্রীরাম ধ্বনি দেন। বাংলাদেশের একাধিক জায়গায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বাড়ি ঘর ভাঙচুর, লুটের অভিযোগ উঠেছে সে দেশের নানা জায়গায়। এমত অবস্থায় বাংলাদেশিদের অনেকেই ভিটে ছেড়ে ভারতে আশ্রয়ের জন্য চলে আসছেন। বুধবার জলপাইগুড়ির বেরুবাড়িতে বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। শীতলকুচি পাঠানতুলিতে জড়ো হয়েছেন। বিএসএফ অবশ্য তাদের সীমান্তের ফেন্সিং এ আটকে রাখে। তখনই 0 পয়েন্টের মাটিতে বসে হাসিনা সরকারের সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা। বিএসএফ সূত্রের খবর, বাংলাদেশের লালমনিরহাট জেলার গাইবান্ধা, পশ্চিম গোতামরি, পূর্ব গোতামারি, ডাকুয়াটারি এলাকায় ওই সমস্ত বাসিন্দা এসছেন। পরে বিএসএফ একটি বিবৃতিতে জানিয়েছে, ওই স্থানে প্রায় 1000 জন ছিলেন। প্রত্যেকে ভারতে ঢুকতে চান, তবে জওয়ানেরা তাদের কর্তব্যে অবিচল ছিলেন। তারা বিজেপির সঙ্গে কথা বলে বাংলাদেশে ফিরিয়ে দেন ওই বাংলাদেশি নাগরিকদের। এখন ভারতে যে এই যে ঢলটা নামছে, তো ভারত তো জানে এই ঢলটা নামবে। ভারতে এখন মোটামুটি 4-5 কোটি কিন্তু বাংলাদেশি আছে। রোহিঙ্গা আর বাংলাদেশি মিলিয়ে 4-5 কোটি অনুপ্রবেশকারী রয়েছে। তারপরে আবার যদি 2-3 কোটি মানুষ যদি ঢোকে, তাহলে পরে তো বাংলাদেশের ভারতবর্ষের জনসংখ্যা একটা বিস্ফোরণ দেখা দেবে। তার এর একটা তো সমাধান চাই। সেই সমাধান সূত্রের দিকে ভারত এগোচ্ছে। কিভাবে এগোচ্ছে, এবার আস্তে আস্তে আমি সেই প্রসঙ্গে যাব। ঠান্ডা লাগার জন্য খুব কাশিও হয়েছিল। এর মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিস, যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, তিনি তো হচ্ছেন একদম আমেরিকার তো পেটোয়া। মোহাম্মদ ইউনিসের ওপর আস্থা আমেরিকার। বাংলাদেশে বন্ধ হলো ভারতের ভিসা আবেদন কেন্দ্র। সে তো আগেই বলেছি, ভারতের ভিসা টিসা সমস্ত কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, ওখানে সমস্ত বন্ধ। তা ভারত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের দায়িত্ব মনে করিয়ে দিয়েছে কেন্দ্র। নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণকারী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এখন নিশ্চিত করার আহ্বান জানালে তো হবে না, এখন মোহাম্মদ ইউনূস তিনি তো হুঙ্কার দিচ্ছেন যে হাসিনাকে ফেরত দিতে হবে, না হলে পরে ভারত কিন্তু খুব একটা শান্তিতে থাকবে না। তিনি হুঙ্কার দিচ্ছেন। কোথায় ছিলেন? এদিকে জামাত আর বিএনপি মুখ চাওয়াচাই করছে, ছাত্ররা আবার দুদিকের মুখে চাইছে যে আমরা তো করলাম, কোথা থেকে আমেরিকা জুড়ে এনে বসিয়ে দিল এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরা প্রত্যেকে কিন্তু ভেতরে ভেতরে ক্ষুব্ধ, কিন্তু কিছু বলছে না। ক্ষুব্ধ কিন্তু ভেতরে ভেতরে একটা স্ফুলিঙ্গ কিন্তু জমছে। এটাই কিন্তু বড় আকার নেবে আপনার কয়েক মাস বাদে, বড় আকার নেবে। এখন ভারতকে তার আগে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাই গতকালকে অমিত শাহ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বিরোধীদের সঙ্গে বসেছিলেন। বসে তিনি একটা কমিটি তৈরি করেছেন, বর্ডার ম্যানেজমেন্ট কমিটি। তা কাগজ লিখছে, ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেন্দ্র প্যানেল গঠন করেছে, ঘোষণা করেছেন অমিত শাহ। পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মোদী সরকার ভারত সরকারের সীমান্তে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটি ভারতীয় নাগরিক, হিন্দু এবং সেখানে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশে তাদের প্রতিপক্ষ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যম বজায় রাখবে এই কমিটি, শাহ বলেছেন। এই কমিটিটার মধ্যে যে 5 জনের কমিটি হয়েছে, এই 5 জনের কমিটির মধ্যে রয়েছে সেনাপ্রধান, বিএসএফ প্রধান এবং বিরোধী দলের 2 জন এবং শাসক দলের 1 জন। খুব বুদ্ধি করে কমিটি করা হয়েছে যে এটা তো রাষ্ট্রের ব্যাপার, বিরোধীদের ঢুকিয়ে দাও। সংখ্যায় বিরোধীরা কিন্তু বেশি, আর বাকি হচ্ছে সেনাপ্রধান, সেনাবাহিনীর 1 জন, সেনাপ্রধান না, সেনাবাহিনীর 1 জন, আর বিএসএফ এর 1 জন কর্তা। এই নিয়ে হচ্ছে বাহিনী। এই যে টোটাল বাহিনী, এরা টোটাল এই যে এটা করা হয়েছে, কমিটিটা করা হয়েছে, এরা সীমান্তে গিয়ে এনারা সমস্ত ব্যবস্থা পর্যালোচনা করবেন এবং বাংলাদেশের যে সমস্ত আমাদের লোকজন রয়েছে সরকারে, তাদের সঙ্গে আলোচনা করবেন। আলোচনা করে কি করে স্থিতাবস্থা বজায় রাখা যায় সে ব্যবস্থা করার চেষ্টা করবেন। যাই হোক, এবার ভেতরে ভেতরে একটা প্ল্যানিং চলছে। প্ল্যানিংটা হচ্ছে এই যে আপনার 71 সালের পর থেকে আজকে এই যে আপনার 2024 সাল পর্যন্ত এই যে ভারতবর্ষের মানুষ প্রতিদিন দেখছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুর সংখ্যা ক্রমশ কমছে, 48% থেকে নামতে নামতে এখন 7% নিচে নেমে গেছে। ওখানে ভিটে মাটি ছেড়ে সব চলে আসছে। এই দীর্ঘদিন ধরে এই ক্যাচর ম্যাচর ভারতও চাইছে একটা একবারে ফয়সালা হয়ে যাক। ফয়সালা কেমন? এখন আপনি যদি এর ব্যাপারে কোনো তথ্য প্রমাণ আমার কাছে চান, আমি এই মুহূর্তে কিন্তু আপনাকে কোনো তথ্য প্রমাণ দিতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ সূত্র মারফত আমার কাছে যা খবর এসছে। পরে যদি জানা যায় সেটা হচ্ছে পরের ব্যাপার। এখন আপনাদের এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা যদি একটুখানি ঘাটাঘাটি করেন, মোবাইল বা কম্পিউটার ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, তাহলে আপনারা জানতে পারবেন বেশি করে এবং আপনাদের জ্ঞানার্জন হবে কিছুটা আমার খবরের আপনার পাবেন। আচ্ছা, যাই হোক, এখন প্ল্যান যেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম চিকেন নেক। আমাদের সব থেকে বড় যেটা সমস্যা হচ্ছে সেটা চিকেন নেক। শিলিগুড়ি করিডর 22 কিলোমিটার লম্বা আর 9 কিলোমিটার চওড়া। ভারত বাংলাদেশকে 3টে অফার দেবে, খুব ভালো করে শুনে নিন। 3টে অফার দেবে। একটা হচ্ছে যে ওখানে যারা বাংলাদেশ সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক
এবং তাদেরকে শান্তিতে বাঁচতে দেওয়া হোক, এবং ভবিষ্যতে যেন কেউ ওখান থেকে উৎখাত হয়ে ভারতবর্ষে না আসে। এটা নাম্বার 1। নাম্বার 2, নইলে পরে একটা কাজ করো, তোমরা রংপুর এলাকাটা, যেটা উত্তরবঙ্গের দিনাজপুরের ওপরে আছে, রংপুর, এই ম্যাপে দেখুন রংপুর, এই রংপুর এলাকাটা আমাদেরকে দাও। ভারত নেবে না জায়গা, ভারত ওখানে সেনাবাহিনী পাঠিয়ে ওখানে হিন্দুদের ওখানে বসিয়ে, তারপরে যেমন আমাদের 1947 সালে যেমন একটা হয়েছিল, সম্পত্তি বদলা বদলি হয়েছিল, তেমন ভাবে একটা ব্যবস্থা করার ভারত চেষ্টা করবে। নিজের খরচায়, আপনাদের খরচা করতে হবে না, আপনারা শুধু রংপুর জায়গাটা দিন। আর ওদিকে হচ্ছে আপনার চট্টগ্রাম, ত্রিপুরার পাশে, এই দেখুন ত্রিপুরার পাশে হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রামেও কিন্তু হিন্দু এবং বৌদ্ধ প্রচুর পরিমাণে ছিলেন। এখন তারা ক্ষয়িষ্ণু হতে হতে সংখ্যায় বোধহয় 8% কি 1% এসে ঠেকেছেন। তো এই দুটো জায়গা ভারত বলবে বাংলাদেশকে যে এই দুটো জায়গা আমাদের দিন, আমরা আমাদের খরচায় আমরা ওখানে সমস্ত হিন্দুদের বসিয়ে দেবো, ওখানে একটা আপনি ইন্ডিপেন্ডেন্ট সরকার করে দিন, আপনারা চালান, আমরা ফিরে চলে আসবো। আর ভারত যে জমি দখল করে না, সেটা তো 1971 সালেই প্রমাণ হয়ে গিয়েছে, নতুন করে কিছু বলার নেই। আর বাংলাদেশের পক্ষে এখন না বলার কোনো জায়গা নেই। ভারত যদি শক্ত হয়, না বলার কোনো জায়গা নেই। ভারত কিন্তু চারদিক দিয়ে ঘিরে রেখে দিয়েছে। এই যে এত মস্তানি ফস্তানি হচ্ছে না, খাবার বন্ধ থাকলে না, পেট এমন জিনিস, যখন পেটের জ্বালা তখন দেখবেন সব ওই মস্তানি বেরিয়ে গেছে। হ্যাঁ, ভারত তো এখন বন্ধ করে রেখেছে, সীমান্ত বন্ধ, মানে আমদানি রপ্তানি সমস্ত বন্ধ। এবার বস্তা টাকার দাম তো হু করে পড়ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে। এবার গেল 2 নম্বর। এইবার 3 নম্বর কি, যদি প্রথমটাও না মানেন, দ্বিতীয়টাও না মানেন, তাহলে ভারতের কাছে আর কোনো অপশন নেই। ভারত তখন সেনাবাহিনী ঢুকিয়ে ভারত রংপুর আর চিটাগাঁও দুটো অঞ্চল ভারত নিয়ে নেবে। ভারত নিয়ে ওইখানে হিন্দুদের টেনে এনে ওখানে বসিয়ে দেবে, ঘর বাড়ি সম্পত্তি যা যা করে দেওয়ার সব ভারত সরকার করে দেবে, পার্মানেন্ট সেটেল হয়ে যাবে। এই যে 52-53 বছরের এই যে ঝামেলা, পার্মানেন্ট সেটেল হয়ে যাবে। সমস্ত ভারতীয়দের তুলে নিয়ে চলে আসে, যেখানে যারা আছে সব চট্টগ্রাম আর রংপুর এই দুটো জায়গায় সেটেল করে দাও। এই হচ্ছে আপাতত প্ল্যান। কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু বাংলাদেশের ঘটনা কিন্তু ডেভেলপ করছে এবং প্রতি মুহূর্তে নতুন নতুন ঘটনা ঘটছে। কালকে আবার কি হবে আজকে কিন্তু বলতে পারবো না। এখানে বাংলাদেশের ঘটনা। এবার আসি মইজু। 9 তারিখে যাওয়ার কথা ছিল, 9 তারিখে এই সমস্ত ঘটনা হওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে, তাই 9 তারিখে উনি রাত্রিবেলা গেছেন। আজকে সকাল থেকে বৈঠক হচ্ছে। আসল হচ্ছে যে ভারতের বিদেশমন্ত্রী মালদ্বীপের মতো একটা ছোট রাষ্ট্রে তিনি গেলেন কেন? এখন শুনছি 40টা নাকি প্রজেক্ট চলছিল ওখানে। আপনারা জানতেন? আমি তো জানতাম না। 40টা প্রজেক্ট থেকে উদ্বোধন হবে। তো উদ্বোধন করতে বিদেশমন্ত্রী যাবে জয়শঙ্করের মতো? অন্য কোনো গল্প আছে, যে গল্পটা আমি আগে বলেছিলাম, যদি ডেভেলপ করে আমি কালকে বলবো।